এ বাবা, এতগুলো নারিকেল কোথা থেকে পেড়ে আনলে তুমি? কোথা থেকে আবার, গাছ থেকেই পেড়ে আনলাম। বুঝলে গিন্নি, আজ স্টেশনে যাবার সময় দেখলাম নারকেলগুলো পেকে ঝুনো হয়ে আছে। সে না হয় বুঝলাম, তাই বলে এতগুলো পেড়ে আনলে? তাছাড়া তুমি আজ স্টেশনে যাওনি, এই সময় তো তোমার ওখানে থাকার কথা। না গো গিন্নি, যাইনি। আজকাল স্টেশনে তেমন কাজ পাচ্ছি না, ছুটি ছাটা নেই বলে হয়তো মানুষ আজকাল রেলগাড়িতে কম কম চড়ছে। তাই ভাবলাম আমরাও কোথা থেকে কদিনের জন্য বেরিয়ে আসি। বেড়াতে যাবে? সে কি গো, কোথায় বেড়াতে যাবে? কোথায় আবার, শহরে বাবুর বাড়িতে। কেন, তোমার মনে নেই বাবু যাওয়ার সময় কতবার করে বলে গিয়েছিল আমরা যেন তার বাড়িতে অবশ্যই বেড়াতে যাই? কি বলছো তুমি? অত বড় লোকের বাড়িতে আমাদের মতো গরিব যাবে? তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ গো গিন্নি, সবই ঠিকই আছে। আমার বাবু অমন লোক নয়, দেখবে আমাদের দেখে খুব খুশি হবে। হারুর কথা শুনে তার ছেলে শিমুল আনন্দে নাচতে লাগলো। কি মজা, কি মজা, আমরা শহরে যাব, কি মজা। হ্যাঁ রে বাবা, আমরা শহরে যাব। আর হ্যাঁ গিন্নি, যাওয়ার আগে তুমি বরং বাবুর জন্য এই নারকেল দিয়ে কিছু পিঠা বানিয়ে নাও, বাকি নারকেলগুলো বস্তায় ভরে ফেলো। ওগো, তুমি আরেকটা বার ভেবে দেখো না, অমন বড় লোকের বাড়ি আমাদের যাওয়াটা কি ঠিক হবে? এই হলো তোমার সমস্যা, মেয়ে মানুষ হয়ে অত শত বুঝতে যেও না গিন্নি। যা বললাম তাই করো, আমিও দেখি বাবুর জন্য আর কি কি নেওয়া যায়। এ কথা বলেই হারু সেখান থেকে চলে গেল। আর মালতীও চলে গেল পিঠা বানাতে। পরদিন সকাল হতেই হারু বলল, ওই গো গিন্নি, আর কতক্ষণ লাগবে? এবারে কিন্তু দেরি হলে রেলগাড়িটা আর পাবো না। এই তো হয়ে গেছে, বিধাতার নাম করে চলো বেরিয়ে পড়ি। হ্যাঁ বাবা, তাড়াতাড়ি চলো, কি মজা, আজকে আমরা রেলগাড়ি চড়বো। হ্যাঁ রে বাবা, চল চল, তাড়াতাড়ি হাঁটা ধর। এই বলে হারু মালতী ও শিমুলকে নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা হলো। হারুকে দেখেই রমেশ যেন খুশিতে আত্মহারা হয়ে গেল। আরে আমি কাকে দেখছি? হে তো আমার হারু। আয় হারু, আমার বুকে আয় ভাই। হ্যাঁ বাবু, আপনি বলেছিলেন আসতে, তাই ভাবলাম একবার ঘুরেই যাই। খুব ভালো করেছিস হারু, আয় আয় ভেতরে আয়।
দেখেছো তো গিন্নি, তুমি শুধু শুধু চিন্তা করছিলে, বাবু আমাদের দিকে কি খুশিটাই না হলো। কেন রে, কি হয়েছে হারু? ওনার কথা কানে নিয়েন না তো বাবু। এখন এ কথা বলছো, চলুন বাবু ভিতরে চলুন। রমেশ পরম আনন্দে হারুকে ভেতরে নিয়ে গেল। কই গো গিন্নি, কোথায় গেলে? তাড়াতাড়ি বাইরে এসো, দেখো কারা এসেছে। রমেশের ডাক শুনে তার স্ত্রী সুচরিতা এসে বিরক্তির সুরে বলল, কি হয়েছে? সকাল সকাল এত হাক ডাক কিসের? কিসের মানে? দেখো কারা এসেছে। তোমাকে গ্রামের যে হারুর গল্প শুনে শুনে কান পাকিয়ে দিয়েছিলাম, এই তো সেই হারু, আর ওই জোর বউ আর ছেলে। রমেশের কথা শোনা মাত্রই হারু আর মালতী সুচরিতাকে প্রণাম করতে গেল। আর তখনই সুচরিতা বলল, আরে আরে করছো কি? এখন আবার কেউ পায়ে হাত দিয়ে প্রণাম করে নাকি? যত সব ব্যাকডেটেড চিন্তাধারা। না মানে গিন্নিমা। আহা গিন্নি, অমন করছো কেন? আয় হারু, বস সোফায়। তোর সাথে আবার কত গল্প যে জমে আছে। সোফায় বসবে মানে? ওদের কাপড় চোপড় দেখেছো? কত নোংরা কাপড় চোপড়। ওই নোংরা কাপড়ে সোফায় বসবে? কিছু মনে করো না হারু, তাছাড়া ওদের তো ওসবে বসার অভ্যেস নেই। হ্যাঁ বাবু, গিন্নিমা তো ঠিক কথাই বলেছে। এসো গিন্নি, আমরা বরং নিচে বসি। আয় শিমুল, এখানে বস। তাই বলে নিচে বসবি? বেশ, তাহলে আমিও নিচেই বসি। এ কথা বলেই রমেশও হারুর সাথে নিচে মেঝেতে বসলো। এই দেখে সুচরিতা রেগে গিয়ে বলল, আরে আরে করছো কি? তুমি আবার নিচে বসছো কেন? নিচে বসে অনেক আরাম গো গিন্নি, তুমি চাইলে তুমিও বসে দেখতে পারো। না গো, আমার অত শখ নেই। তাছাড়া এখনো আমার এমন অবস্থা আসেনি যে আমাকে মেঝেতে বসতে হবে। যত সব আদিক্ষেতা। এই যা, কথায় কথায় তো ভুলেই গেছি। এই দেখুন গিন্নিমা, আপনাদের জন্য গ্রাম থেকে কত কিছু নিয়ে এসেছি। পিঠাপুলি, নারকেল, জমির লাউ, কুমড়ো, আরো কত কি। এ বাবা, তুমি আবার এসব আনতে গেলে কেন? এসব আমরা অত খাই না। যাকগে, এনেই যখন ফেলেছো, কি আর করা। ফটিক, এই ফটিক। এই তো গিন্নিমা, আমায় ডেকেছেন? হ্যাঁ রে, এগুলো তোর ঘরে নিয়ে যা। আর হ্যাঁ, যাওয়ার সময় মনে করে বাড়িতে নিয়ে যাস। এ কি গিন্নি, কি বলছো তুমি? তুমি জানো হারুর বউয়ের হাতের রান্নার কত সুস্বাদু? একবার খেয়ে দেখো, মুখে লেগে থাকবে। না গো, ওসব অখাদ্য কুখাদ্য আমার মুখে লেগে থাকার দরকার নেই। সুচরিতার কথা শুনে মালতী আর হারু অনেক কষ্ট পেল। সেটা বুঝতে পেরে রমেশ বলল, হ্যাঁ হ্যাঁ, তা খাবে কেন? আসলে ভেজাল খেতে খেতে তোমার জিভটাও ভেজাল হয়ে গেছে। খাচ্ছো খারাপ, আবার বলছোও খারাপ। কি বললে তুমি? ঠিকই বলেছি। শোন ফটিক, ওগুলো তুই রান্নাঘরে নিয়ে যা। তোর গিন্নিমা না খেলেও আমি একা একাই খেয়ে সব হাপিস করে দিতে পারবো। চল হারু, আমার সাথে চল। চলুন বাবু। রমেশ যখন হারু, মালতী আর শিমুলকে ভেতরে নিয়ে যেতে লাগলো, তখনই সুচরিতা রেগে গিয়ে বলল, আরে আরে, ওদের তুমি ভেতরে নিয়ে যাচ্ছ কোথায়? কোথায় আবার? অতিথিশালায় নিয়ে যাচ্ছি। ওরা যে কদিন আছে ওখানেই থাকবে। সত্যি, গ্রাম থেকে ফিরে তোমার মাথাটা বিগড়ে গেছে। কাকে কোথায় জায়গা দিতে হয় এটুকুও তোমার মাথায় নেই। ফটিক, যা, ওদেরকে তুই তোর ঘরে নিয়ে যা। কি বললে তুমি? ভুল কি বলেছি? তাছাড়া ফটিকের ঘরটা তো বেশ বড়। কি হারু, তোমরা ওখানে থাকতে পারবে না?
আগে গিন্নিমা, আপনি যেখানে থাকতে বলবেন আমরা সেখানেই থাকবো। ও নিয়ে আপনাকে অত ভাবতে হবে না। তাই বলে কাজের লোকের ঘরে? না 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 না, এ কিছুতেই সম্ভব না। আহা, কাজের লোক বলছো কেন? ফটিক কি আমাদের পর নাকি? তাছাড়া হারু তো বললই ওর কোনো সমস্যা হবে না। তুমি কেন নাক গলাচ্ছ? হ্যাঁ বাবু, গিন্নিমা তো ঠিকই বলেছেন, আমাদের একটুও কষ্ট হবে না। চলো ভাই ফটিক, আমাদেরকে তোমার ঘরে নিয়ে চলো। সুচরিতার কথা মতো ফটিক, হারু, মালতী আর শিমুলকে তার ঘরে নিয়ে গেল। রমেশ তখন সুচরিতাকে বলল, কাজটা তুমি মোটেও ঠিক করলে না। হারু আমার বন্ধু, আর তুমি কিনা ওকে ওই কাজের লোকের ঘরে রাখলে। যা করেছি ঠিক করেছি। সত্যি বাবু, তোমার আক্কেলেরও বলিহারি। নইলে ওই ছোট লোকের বাচ্চাকে কেউ বন্ধু বলে ডাকে? খবরদার খবরদার গিন্নি, হারুকে একদম ছোট লোক বলবে না, নইলে কিন্তু। নইলে কিন্তু কি শুনি? যত সব ন্যাকামো। এমন ভাব করছো যেন কে না কে। ঠিকই ভাব করেছি, হারু আমার প্রাণের বন্ধু। তুমি জানো না ওরা আমার কত যত্ন আত্তি করেছে, আর আজ যখন ওরা আমার বাড়িতে এসেছে আমি ওদের যত্ন আত্তি করবো না? শোনো, গরিব টাকা ছাড়া কিচ্ছু বোঝে না। দেখো গিয়ে, হয়তো টাকার ধান্দাতেই এসেছে। তাই বলছি, হাতে কিছু টাকা দিয়ে ওদের গ্রামে পাঠিয়ে দাও। নইলে এখন যদি বাড়িতে কেউ আসে, ওদের দেখলে আমাদের একদম নাক কাটা যাবে। সত্যি গিন্নি, এতদিন তোমার মনটাকে অনেক বড় ভাবতাম, কিন্তু আজ বুঝতে পারছি শহরে থেকে শহরের ঘরগুলোর মতো তোমার মনটাও অনেক ছোট হয়ে গেছে। ছি! কথাটা বলেই রমেশ সেখান থেকে চলে গেল। সেই দেখে সুচরিতা মুখ বাঁকিয়ে মনে মনে বলল, আমার মন ছোট, তাই না? বেশ, ছোটই ভালো। আমিও দেখব তোমার ওই ছোট লোক বন্ধু কদিন এই বাড়িতে টিকতে পারে। এসব বলে সুচরিতাও নিজের ঘরে চলে গেল। কই রে হারু, কোথায় গেলি? এই তো বাবু, আমায় ডাকছেন? হ্যাঁ রে, তোকেই তো খুঁজছি। শোন ভাই, তোর গিন্নিমার কথায় কিছু মনে করিস না। জানিসই তো শহরের মানুষ, তাই তোদেরকে বুঝতে একটু সময় লাগবে। কি যে বলেন বাবু, আমি গিন্নিমার কথায় কিছু মনে করিনি। তাছাড়া গিন্নিমা যা বলেছেন তা তো ঠিকই বলেছেন। আর ফটিক ভাইয়ের ঘরটাও তো বেশ বড়, কি বলো গিন্নি? হ্যাঁ বাবু, এখানে থাকতে আমাদের একটুও কষ্ট হচ্ছে না। বেশ বেশ, বুঝেছি। কষ্ট হলেও তোমরা তা মুখে আনবে না। যাকে, এখন চল রে হারু, তোকে নিয়ে আজ বাজারে যাব। তোর যা যা ভালো লাগবে তাই বাজার করে আনবো। আমায় নিয়ে অত ব্যস্ত হবেন না বাবু, আমরা মুখ্যচুক্কু মানুষ। শহরের বাজারে গিয়ে আমাদের কি কাজ? আর তাছাড়া গ্রাম থেকে যেসব এনেছি, আজ বরং ওই দিয়ে রান্না বান্না হোক, কি বলো গিন্নি? হ্যাঁ বাবু, উনি তো ঠিকই বলেছে। না না, এ কি করে হয়? রমেশ যখন হারুকে এসব বলছিল, তখনই সুচরিতা সেখানে এসে বলল, হারু তো ঠিকই বলেছে। ওদের তো আবার শহরের খাবার দাবারে অভ্যেস নেই। শেষে যদি পেট খারাপ হয়, তাই ওরা যা এনেছে আজ তাই রান্না হোক। এসব কি বলছো গিন্নি? আমি যখন গ্রামে গেছিলাম, হারু আমার জন্য কত কি আয়োজন করেছিল, আর আমি ওকে ওর আনা খাবার দিয়ে আপ্যায়ন করব? না 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 না, তা হয় না। কথায় কথায় তোমার এই বাড়াবাড়িটা বাদ দেবে? আমি তো ওদের ভালোর জন্যই বলছি। হ্যাঁ বাবু, গিন্ডিমা ঠিকই বলেছে। তোমরা চুপ করো, এটা আমার বাড়ি, এখানে আমার কথাই শেষ কথা। চল হারু। এই বলে রমেশ হারুকে নিয়ে বাজারে চলে গেল।
এদিকে শিমুল ঘুরে ঘুরে সারা বাড়ি দেখতে লাগলো। তখনই তার চোখ গিয়ে পড়লো টেবিলে রাখা একটা কাচের শোপিসের দিকে। এ বাবা, এটা আবার কি? দেখো না মা, কি সুন্দর, তাই না? কিন্তু আমাদের গ্রামে তো এমন পুতুল পাওয়া যায় না। আহা, হাতাবাতা করিস না বাবা, কখন কি পরে ভেঙে যাবে তখন এক কেলেঙ্কারি হবে। বাড়ি, আমি কি ছোট মানুষ নাকি? এই দেখো, এটা আমি ওপরে ছুঁড়ে মারবো, আবার সাথে সাথে ধরে ফেলবো। এই বলে শিমুল শোপিসটা উপরে ছুড়লো, কিন্তু নিচে নামতেই সেটা ঠিক মতো ধরতে না পেরে মাটিতে পড়ে গেল। এ কি করলি রে বাবা, এত সুন্দর পুতুলটা ভেঙে ফেললি। শোপিস পড়ার শব্দে সুচরিতাও সেখানে চলে আসে। হায় হায়, এ কি সর্বনাশ! পাজি ছেলে, আমার এত দামি শোপিসটা ভেঙে ফেললি। ক্ষমা করবেন গিন্নিমা, ছোট মানুষ না বুঝে ভুল করে ফেলেছে। ভুল করেছে? ছোট লোকের বাচ্চা, তোরা কি করে বুঝবি এর দাম? যত সব আদিক্ষেতা, আজ আসুক বাড়িতে, আমিও জানতে চাইবো এ কাদের এনে ঘরে তুলেছে। এসব কি বলছেন গিন্নিমা? ঠিকই বলেছি, তোমাদের মতলব আমি বুঝি না ভেবেছো? কত টাকা লাগবে বলো? ছি ছি গিন্নিমা, আমরা টাকার লোভে আসিনি, আপনি ভুল করছেন। ভুল করছি? সুচরিতা যখন মালতীকে এসব বলছিল তখনই রমেশ হারুকে নিয়ে সেখানে আসলো। কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি কিসের? দেখো না গো, তোমার শোপিসটা এই ছোট লোকের বাচ্চা ভেঙে ফেলেছে। তুমি তো জানোই এইটা আমার কত প্রিয়। কি বললে? ক্ষমা চাও, ক্ষমা চাও মালতীর কাছে। ওকে তুমি কোন স্পর্ধায় ছোট লোক বললে? আমি ওর কাছে ক্ষমা চাইবো? হ্যাঁ, চাইবে। কখনো না। আহা বাবু, আপনি শুধু শুধু গিন্নিমার ওপর এত রাগ করছেন কেন? গিন্নিমা যখন আমাদেরকে এতই অপছন্দ, আমরা চলে যাচ্ছি। চলো গিন্নি, চল রে বাবা। না না, তোরা যাবি না। সবই আমার কপাল। তোরা আমায় কত আদর যত্ন করেছিলি, আর আজ যখন তোরা আমার বাড়িতে এসেছিস, তোদেরকে অপমান নিয়ে ফিরে যেতে হবে। না বাবু, গিন্নিমা তো ভুল কিছু বলেনি। অত দামি পুতুল না বুঝে আমার ছেলে ভেঙে ফেলেছে, ভুল তো হয়েছেই। আর ছোট লোক, ওসব শোনা আমাদের অভ্যেস আছে। ওগো চলো। না হারু, তুই যাস না। বেশ, তোর যখন চলে যেতেই হবে কাল সকালে যাস, তবু আজ যাস না। আজকের দিনটা থেকে যাও। বেশ বাবু, আপনি যখন বলছেন, আজ রাতটা আমি আপনার কাছেই থেকে যাব। এই না হলে আমার বন্ধুর মতো কথা। ওই রে ফটিক, বাজারগুলো রান্নাঘরে নিয়ে যা, আর মন দিয়ে যা যা ভালো হয় আমার হারুর জন্য রান্না কর। চল হারু। এই বলে রমেশ হারুকে নিয়ে সেখান থেকে চলে গেল। হ্যাঁ গো, তোমাকে কতবার বলেছিলাম এত বড় লোকের বাড়ি আমাদের আসা ঠিক হবে না। দেখলে তো গিন্নিমা আমাদের কিভাবে অপমান করলো। তুমি শুধু গিন্নিমার অপমানটাই দেখলে গিন্নি, আর বাবু যে আমায় এত সম্মান, এত ভালোবাসা দিল, সেটা দেখলে না? হ্যাঁ গো, বাবু বড় ভালো মানুষ। যাকে, এসে যখন পড়েছি, আর তো মাত্র একটা রাত, ঘুমিয়ে পড়ো, কাল সকালেই বাড়ি যেতে হবে। পরদিন সকাল হতেই সুচরিতা চিৎকার চেঁচামেচি শুরু করলো। কোথায় কোথায় গেল আমার আংটি? না 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 না, এক এক করে আমার প্রিয় জিনিসগুলো এভাবে হারিয়ে যেতে আমি কিছুতেই দেব না। আহা, আস্তে কথা বলো, হারুরা ঘুমোচ্ছে। ঘুমাচ্ছে না ছাই, আমি নিশ্চিত আমার আংটি ওরাই চুরি করেছে। দেখো গিন্নি, তোমার অনেক অন্যায় সহ্য করেছি, আর নয় কিন্তু। কেন গো,
ওই হারু তোমার রক্তের কেউ নাকি? বেশ, এতই যদি তোমার ভরসা, তাহলে এক্ষুনি ফটিকের ঘরে চলো, ওদের ব্যাগ চেক করলেই সব পাওয়া যাবে। সুচরিতা যখন রমেশকে এ কথা বলছিল, তখন হারু সেখানে এসে সব শুনে বলল, গিন্নিমা তো ঠিকই বলেছেন বাবু, একবার ব্যাগ খুঁজে দেখলে কি এমন হবে। চলুন গিন্নিমা, আপনি নিজ হাতে আমাদের ব্যাগ ঘেঁটে দেখবেন, যদি কিছু পান। এ তুই কি বলছিস হারু? হ্যাঁ বাবু, আমি তো ঠিকই বলেছি। প্রথমবার গ্রামে গিয়ে আপনিও তো আমাকে ভুল বুঝেছিলেন, গিন্নিমাও হয়তো তাই বুঝেছেন। ওটা তো পরিষ্কার হওয়া দরকার। হারু গরিব হতে পারে, কিন্তু চোর না। চলুন গিন্নিমা। হারু সুচরিতাকে তাদের ঘরে নিয়ে গেল। সুচরিতাও রাগের বশে তাদের ব্যাগ তন্ন তন্ন করে খুঁজেও কোনো কিছুই যখন পেল না, তখন রমেশ বলল, কি পেলে না তো? এবার আমরা আসি বাবু, আসি গিন্নিমা। হারু, আমাকে আর আটকাবেন না বাবু। যাই হোক, এটা তো প্রমাণ হলো আমরা গরিব, তবে চোর না। চলো গিন্নি, চল রে বাবা। এই বলে হারু কাঁদতে কাঁদতে মনে কষ্ট নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। তখনই ফটিক সেখানে এসে বলল, এই যে গিন্নিমা, আপনার আংটিটা, এটা তো ঘরেই পড়েছিল। আপনি শুধু শুধু চিন্তা করছিলেন। আংটিটা দেখেই সুচরিতা লজ্জায় মাথা নিচু করে ফেলল। কি হলো, এখন লজ্জা পাচ্ছ কেন? সত্যি গিন্নি, এত লেখাপড়া করেও তুমি মানুষ চিনতে পারলে না। আমার হারুটা মনে মনে কষ্ট নিয়ে ফিরে গেল। ওগো, আমায় তুমি মাফ করে দাও। আমি তোমাকে মাফ করার কে? কথাটা বলেই রমেশ সেখান থেকে চলে গেল। আর সুচরিতাও সেখানে বসে বসে কাঁদতে লাগলো।